সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন আনোয়ার পাশা রচিত রাইফেল রুটি আওরাত উপন্যাসটির ১২ পর্ব। আমি ওয়ারা করিম, সাথে থাকুন। কিন্তু সুদীপ্তর মধ্য থেকে শুধুই সাহস নয়, প্রাণও যেন বিলুপ্ত হয়েছে। প্রাচীন মিশরের মমির মতো একজন ফ্যাকাশে সুদীপ্ত ফিরোজের সামনে সোফার উপর নিশ্চলভাবে পড়ে রইলেন। সুদীপ্তর স্ত্রী ঘরে এলেন। হাতের আঙুল ধরে পায়ে পায়ে এলো ৩ বছরের শিশুকন্যা বেলা। আব্বাকে দেখেই বেলা এবার মায়ের আশ্রয় ছেড়ে বাপের কোলে গিয়ে চড়ে বসল। এই বেলার কাছেই সুদীপ্ত পরাজয় স্বীকার করেছেন। এলা কিংবা অনন্ত কখনো তাদের আব্বার কাছে এত প্রশ্রয় পায়নি। এলা তার বড় ভাই অনন্তর চেয়ে মাত্র ১.৫ বছরের ছোট, এবং এলার ৫ বছর পর বেলা। সুদীপ্তর ১২ বছরের বিবাহিত জীবনে সন্তান এই ৩টি। স্ত্রী আমিনা বললেন, নাও তোমার মেয়েকে সামলাও, ও সেই নীলক্ষেতের বাসায় যাবে। কথাটা না বললেও চলত, কেননা বেলাই তার আব্বার গলা জড়িয়ে ধরে কানে কানে বলেছে, বাসায় যাবে না আব্বু। ও কথা আমরা বিশ্বাস করব না ভাবি, ফিরোজ বললেন। আপনি নিজের কথাটি কন্যাকে শিখিয়ে দিয়ে নিয়ে এসেছেন। অন্য সময় হলে এ কথার উত্তরে আমিনা কি বলতেন? হয়তো বলতেন, ঠিকই তো করেছি। আপনি জানেন না, ছেলেপেলের মা হলে মেয়েরা সন্তানদের দিয়ে নিজেদের উদ্দেশ্য সিদ্ধ করে নেয়। চটুলা রমণী আমিনার সাথে ফিরোজ কখনো কথায় পারেন না। তাই ফিরোজ একদা মোক্ষম প্রশ্ন করেছিলেন, আচ্ছা বলতে পারেন ভাবি, সুদীপ্ত মুখচোরাটা আপনার সাথে কথা বলে কি করে? আপনার মতো ঠোঁটকাটা স্বামীর সাথে আপনার মুখচোরা লজ্জাবতীটি যেভাবে কথা বলেন, ঠিক সেইভাবে। ফিরোজের স্ত্রী স্বভাবতই একটু লাজুক, তদুপরি বন্ধা বলে সবসময়ই বোধহয় মনে একটা বিষাদকে বহন করেন, তাই কথা বলেন কম। ফিরোজের এটা পছন্দ নয়, কিন্তু সুদীপ্ত ভারী পছন্দ করেন স্বল্পভাষিনী মীনাক্ষী নাজমাকে। মীনাক্ষী নাজমা, ঠিক এই নামটাই আমিনার হওয়া উচিত ছিল। নিদেন পক্ষে মীনাক্ষী আমিনা তা না, শুধু আমিনা খাতুন। বাপ মার নাম পাননি, কিন্তু মীনাক্ষী নাজমা অদ্ভুত নাম। কথিত আছে ফিরোজ নাম শুনেই মেয়েটিকে পছন্দ করেছিলেন, কিন্তু সে আজ ৭ বছর আগের ঘটনা। মাত্র ৭ বছর, সে আর কতটুকু। কিন্তু আজ সেই ৭ বছর আগের কথা মনে হলে ফিরোজের কেমন ছেলে মানুষ ঠেকে। কি আশ্চর্য স্বপ্নময় ছিল সেই দিনগুলো। বিয়ে তিনি একটু বেশি বয়সেই করেছিলেন, বয়স তখন ৩৫-এর কাছাকাছি, কিন্তু তখনও তার পৃথিবী প্রথম যৌবনের রং হারিয়ে ফেলেনি। তারপর সেদিনের পরে গেছে কত শত দিন। ফিরোজ আজ অবাক হলেন এই দেখে তার ভাবি অর্থাৎ আমিনা খাতুন তার কথার উত্তরে সাড়া দিলেন অত্যন্ত শীতলভাবে, না ভাই, ওখানে কি আর ফেরা যায় যে সে কথাটি মেয়েকে শেখাতে যাব? কেমন একটা করুণ সুর বাজল আমিনার কথায়, এবং সহসা ফিরোজ উপলব্ধি করলেন বড় ভুল করে ফেলেছেন তিনি। সত্যিই তো বড় বেদনায়, বড় অসহায় হয়ে তারা গৃহত্যাগ করেছেন। এখন গৃহে ফেরা নিয়ে কোনো রসিকতাও যে আঘাত হয়ে বাজবে। তার মতো লোকের এত বয়সে এত অসাবধানে কথা বলা উচিত হয়নি। তবে কিছু একটা বলতে তাকে হতো, কেননা সুদীপ্ত কিছু বলছেন না। মেয়েকে কোলে নিয়ে তার মাথায় পিঠে হাত বুলিয়ে নীরবে শুধু সোহাগ করছেন। কিন্তু সুদীপ্তর সোহাগে খুব একটা কাজ হলো না। কানের কাছে খুব আস্তে আস্তে মেয়ে অনুযোগ করেই চলেছে, বাসায় চলো আব্বু। নীরবে মেয়েকে কোলে নিয়ে বাইরে গেলেন সুদীপ্ত। বারান্দা পেরিয়ে বাগানে নামলেন। কয়েকটি গোলাপ ফুটে আছে একটি গাছে। সেদিকে যেতেই মেয়ে হাত বাড়িয়ে দেখালো জবা। সারা গাছ ভরে আছে অজস্র জবা, যেন সদ্য রক্তস্নাত গাছটা মধ্যাহ্নকে ব্যঙ্গ করছে। সুদীপ্ত ওই গাছের সারা সবুজ অঙ্গে রক্তের ছাপ দেখলেন, আর এগোতে পারলেন না। মেয়েকে আরো নিবিড় করে জড়িয়ে ধরলেন বুকের মধ্যে। কিন্তু মেয়ে হাত বাড়িয়ে দেখালো, ওই
ওই ফুল আব্বু। তাই তো, ওইগুলি তো ফুলই। তবে দাঁড়িয়ে গেলেন কেন তিনি? তবু এগোতে চেষ্টা করেও এগোতে পারলেন না। পা বাড়াতেই মনে হলো, না না, ওরা ফুল হবে কেন? বুলেট বিদ্ধ অঙ্গের ক্ষত মনে হচ্ছে না? ঠিক তাই, ডক্টর ফজলুর রহমানের গায়ে গুলির দাগগুলো কেমন দেখাচ্ছিল, ঠিক এমনি প্রস্ফুটিত জবার মতো না? মেয়েকে বুকে জড়িয়ে আবার ছুটে গিয়ে ঘরে ঢুকলেন তিনি। হ্যাঁ, ছুটে গিয়েছিলেন, কেমন একটা হন্তদন্ত ভাব। আমিনা তখনও ঘরে ছিলেন। ইতিমধ্যে মীনাক্ষীও এসে জুটেছিলেন, আর ফিরোজ তো ছিলেনই। তিনজনই সুদীপ্তর ছুটে আসা দেখে কেমন ঘাবড়ে গেলেন যেন। কি হলো? তিন জোড়া দৃষ্টি সুদীপ্তর পানে নিবদ্ধ। ফিরোজ লাফিয়ে উঠলেন সোফা ছেড়ে। মহিলা দুজন দাঁড়িয়েই ছিলেন। হয়েছে কি? প্রতিটি চোখে এই জিজ্ঞাসা। সুদীপ্ত কিন্তু শটান সোফাতে এলিয়ে পড়লেন। বেলা কি তার বাপের চিত্তবৈকল্যের অংশ পেয়েছিল? সেও যেন অভিভূত হয়ে চুপ মেরে গেছে। নীলক্ষেতের বাসা, লাল জবা, কিছুই আর চাইবার নেই যেন। কি হয়েছে, আর্মি নাকি? শুধু একটু মাথা নাড়লেন সুদীপ্ত, জানিয়ে দিলেন, না, আর্মি আসেনি। আর্মি ছাড়া এত ভয়ের কিছু এখন দেশে আছে নাকি? আমিনা স্বামীর মাথায় হাত রাখলেন। ফিরোজ গিয়ে বসলেন পাশে। কিন্তু সুদীপ্ত তার পার্শ্বদেশে যাদের উপস্থিতি তখন উপলব্ধি করছিলেন, তাদের মধ্যে ফিরোজের নাম ছিল না। মীনাক্ষী বা আমিনাও ছিলেন না। ছিল কয়েকটি লাশ। অচেনা লাশগুলির স্পর্শে তার চেনা জগতের জীবনগুলি একে একে লাশ হয়ে যাচ্ছে, এবং সেই মড়কের মধ্যে তিনি বুকে চেপে ধরে বাঁচাতে চাইছেন তার 3 বছরের কন্যাটিকে। তাই আমিনা যখন কন্যাকে নিজের কোলে নিতে গেলেন, তখন বাধা দিলেন সুদীপ্ত। কিন্তু কিভাবে? ওকে বাধা দেওয়া বলে না, এ যেন প্রার্থনা। না না, আমার মাকে কেড়ে নিও না আমার কোল থেকে। সুদীপ্তর এই মূর্তি ফিরোজ চিনতেন না। বাইরের কর্মজগতে চেনা বন্ধুদের, ঘরোয়া পরিবেশের ছবি তো আমাদের অচেনাই থাকে। হতেই পারে না। এটা বুঝতে ফিরোজের আদৌ অসুবিধা হলো না যে সুদীপ্তর স্বাভাবিক অবস্থা এটা নয়। এই অবস্থায় তাকে একাকী স্ত্রীর কাছে ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে, ফিরোজ ভাবলেন। উঠে গিয়ে জানলার কাছে গেলেন এবং জানলা দিয়ে বাইরে কি যেন দেখলেন। তারপর বেরিয়ে গেলেন। ডাকলেন মীনাক্ষীকেও। মীনাক্ষী সুদীপ্তর মুখের উপর চোখ বুলিয়ে নিয়ে বেরিয়ে গেলেন নীরবে। স্বামীর মানসিক অবস্থা নিয়ে সচেতন হতে গেলে স্ত্রীদের চলে না। আমিনা স্বামীর মন নিয়ে কখনো মাথা ঘামান না। পুরুষের মনকে প্রশ্রয় দিলে তার আবদারের সীমা বেড়ে যায়। এত বেড়ে যায় তখন তাকে সামলানো দায় হয়ে ওঠে। মতটা আমিনার। বিদুষী আমিনা বলেন, দীর্ঘকালে স্ত্রীদের মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া স্বামীদের অভ্যাস। সে অভ্যাসটাকে আরও বাড়তে দিলে মেয়েদের দাসিত্ব কখনো ঘুচবে না। অতএব নারী জাতির স্বার্থে আমিনা কখনো স্বামীর মন নামক পদার্থটিকে আমল দিতে শেখেননি। সেজন্য সংসারের পক্ষে আশঙ্কাজনক কোনো ঝড়ের প্রাদুর্ভাবও লক্ষ্য করা যায়নি। ওটা আমিনার ভাগ্য। ভাগ্যিস তুই গো বেচারা স্বামী পেয়েছিস। মন্তব্যটা আমিনার বাল্যসখী সেলিমার। ফিরোজ ও মীনাক্ষী বেরিয়ে গেলে স্বামীকে এবার একা পেয়ে আমিনা তার কর্তব্য শুরু করলেন। স্বামীর দিকে 2 পা এগিয়ে কোমরে আঁচল জড়িয়ে ঠিক চোখের উপর চোখ রেখে বললেন, দুঃখটা তুমি একাই পেয়েছ নাকি? 12 বছরের পুরনো স্ত্রীকে স্বামীর না চেনার কথা নয়। সুদীপ্ত স্ত্রীর মেজাজ টের পেলেন। স্ত্রী এখন চটেছেন, কিন্তু কি আর করা যাবে? কারো রাগকে আমল দেবেন এমন অবস্থা এখন সুদীপ্তর কই? হ্যাঁ, কিছু একটা বলে এখন স্ত্রীকে শান্ত করা প্রয়োজন। কিন্তু কারো প্রয়োজন মেটাতে গেলেও একটা শক্তি লাগে। কোনো শক্তি সুদীপ্তর ছিল না বোধহয়। চোখ তুলে স্ত্রীর দিকে তাকানোর কথাও মনে এলো না। হোক তোমার বন্ধু, তাহলেও পরের বাড়ি। এখানে ওই নাটকটা না করলে চলতো না? তবু সুদীপ্ত মুখ খুললেন না।
স্ত্রী বলে চললেন, দয়া করে আর বোবা সাজতে হবে না। শোনো, এখানেও অবস্থা সুবিধার নয়। যে কোনো সময় ফিরোজ সাহেবের খোঁজে আর্মি আসতে পারে। অতএব যাবে কোথায় এখন ভাবো। প্রাণপণ প্রয়াসে সুদীপ্ত শুধু বললেন, আজ এখন আর কোথায় যাই, রাস্তায় যানবাহন নেই। তা নেই, তুমি এখানে এনে কি বিপদেই ফেললে আমাকে। বললাম চলো খালার বাসায় যাই, তুমি শুনলে না। হ্যাঁ, আমি না গতকাল এক ফাঁকে বলেছিলেন সে কথা। 23 নম্বরে ফিরোজ তখন সুদীপ্তর ফ্ল্যাটের বারান্দায় দাঁড়িয়ে ইকবাল হলের দিকে চেয়েছিলেন। একটা ঘরে জানলা দিয়ে দেখা যাচ্ছিল মশারি টাঙানো আছে। ফিরোজ যেন দেখছিলেন উতলা বাতাসে জানলা দিয়ে বাইরে উড়ে পালাতে চাইছে মশারিটা। কারফিউ উঠে যাওয়া এই অবকাশে ওটা এখন যেন পালিয়ে বাঁচতে চায়। ওর মালিককে তারা গুলি করে মেরেছে, ওকে যদি পুড়িয়ে মারে। এখনও যে পোড়ায়নি সেইটাই ভাগ্য। ফিরোজ এসব ভাবছিলেন এবং আমিনা নিভৃতে ডেকে স্বামীকে বলছিলেন, ফিরোজ ভাইকে বলি আমাদের একটু খালার বাসায় পৌঁছে দিয়ে আসুন। তা বলা যেতে পারে, তবে ফিরোজ নিজেই যখন আগ্রহ করে তার বাসায় নিয়ে যেতে চায়। বাক্য শেষ করেননি সুদীপ্ত। তার চিন্তায় ছিল ফিরোজের সেই বিশাল বাড়ি, ওটা প্রায় খালিই পড়ে থাকে। ওদের মাত্র স্বামী স্ত্রীর সংসার, দরকার হলে একাংশ নিয়ে তারা আলাদা সংসার পাততে পারবেন। নীলক্ষেতের যা অবস্থা, তাতে অদূর ভবিষ্যতে সেখানে যে তারা ফিরতে পারবেন তেমন সম্ভাবনা কই। অতএব মোটামুটি একটা দীর্ঘস্থায়ী ব্যবস্থা ফিরোজের বাড়িতে করা যেতে পারে। খালার বাসায় এটা সম্ভব হবে না, ফিরোজের বাড়িতে করা যেতে পারবে, বাসায় সেটা সম্ভব হবে না। ফিরোজের বাড়িতেও যে ব্যাপারটা খুব সহজ হবে তা নয়। হয়তো ফিরোজ বলে বসবেন, তাহলে বেরিয়ে যেতে হবে আমার বাড়ি থেকে, এবং সুদীপ্ত বলবেন, তাহলে তাই যাব, কি আর করা যাবে। বন্ধু বলেই তো আর সিন্দাবাদের নাবিকের মতো তোমার ঘাড়ের উপর বৃদ্ধ সেজে অনন্তকাল বসে থাকতে পারিনে। এইভাবে কথা চলবে কিছুক্ষণ। অগত্যা সুদীপ্ত যখন বেরিয়ে পড়তে উদ্যত হবেন, তখন অগত্যা রাজি হতে হবে ফিরোজকে। মোটামুটি এই সব সুদীপ্ত ভেবে রেখেছিলেন। এবং আমিনাও খালার বাড়ি খুব একটা পছন্দ করেন এমন নয়। খালা একটু দূর সম্পর্কের, তার মায়ের মামাতো বোন। তাছাড়া দেখতে হবে 5 ছেলে ও 2 মেয়ে নিয়ে খালার সংসারটি কত বড়। বড়মের না হয় বিয়ে হয়ে গেছে, কিন্তু বাকি 6 জনের সংসারে তারা গিয়ে যুক্ত হলে ব্যাপারটা খুব সুবিধার হবে না, সেটা আমিনাও বোঝেন বইকি। অতএব ফিরোজের বাড়ি সম্পর্কে তিনি খুব আর আপত্তি প্রকাশ করেননি। কিন্তু এখানে এসেই তিনি ভুলটা টের পেয়েছেন। না, মীনাক্ষী কিছু বলেননি, এবং ফিরোজ তো বলতেই পারেন না, আর বললেও সেটা সুদীপ্তকেই বলবেন। স্ত্রীলোকের সঙ্গে হাস্য পরিহাস চলে, কিন্তু যথেষ্ট আশঙ্কাজনক ও সিরিয়াস কোনো বিষয় নিয়ে আলোচনার পক্ষে ওই জীব একেবারেই অযোগ্য। মতটা ফিরোজের। অতএব বলাই বাহুল্য যে এই বিষয়ে ফিরোজের আমিনার সাথে কোনো কথা হয়নি। কথাটা আমিনার কানে দিয়েছে পাশের বাড়ির প্রতিবেশিনী আফরোজা সাবির, প্রখ্যাত ব্যবসায়ী সাবির চৌধুরীর স্ত্রী। আফরোজা এক ফাঁকে এসে উপকারটি করে গেছে, বলে গেছে, আপনারা তো ভাই তপ্ত কড়াই থেকে এসে জ্বলন্ত উনুনে পড়লেন। এরা পাড় আওয়ামী লীগার, আর্মির নজর 16 আনা এদের পরে। আমরা পাশে থেকেই ভয়ে ভয়ে আছি। তা ভয় এদের হচ্ছে এখন, কিন্তু 2 দিন আগেও যেটা ছিল সেটা কি বলা যাবে। সেকালের ভাষায় বলা যায় ভক্তি। এই পরিবার সম্পর্কে তাদের একটা ভক্তিবোধ প্রকাশ পেত। সাবির চৌধুরী বা তার স্ত্রী আফরোজা সাবির দুজনেই কাউকে নিজেদের বাড়ির ঠিকানা দেবার সময় বলতো, আওয়ামী লীগের ফিরোজ সাহেবের বাড়িটা চেনেন? তার পশ্চিম দিকে আমাদের বাসা। কোথা থেকে সাবির চৌধুরী শুনেছিল ফিরোজ সাহেব এবার প্রাদেশিক সরকারের মন্ত্রী হচ্ছেন। তারপর থেকেই ফিরোজের সঙ্গে দেখা হলে সালাম দেওয়া অভ্যেস করেছিল, এবং সে যে ফিরোজ সাহেবের প্রতিবেশী সে কথা যত্রতত্র বলে বেড়াচ্ছিল। সে সাবির চৌধুরী গতকাল গিয়েছিল পুরনো ঢাকায় খাজা সাহেবের সঙ্গে সাক্ষাৎ করতে। সেখান থেকে ফিরে বলে বেড়াচ্ছে
সে নাকি বাসা বদল করবে, আওয়ামী লীগের লোকের পাশে আর থাকবে না। স্বামীর অনুরূপ স্ত্রী সচরাচর হয় না হয়তো, কিন্তু কখনো তো হয়ও। প্রাচীন সাহিত্যের উপমা অনুসারে হাড়ির মতন সরা এ যুগেও একেবারে দুর্লভ যে নয় তারই প্রমাণ সাবির চৌধুরী ও তার স্ত্রী আফরোজা সাবির। দুটি নামই এফিডেভিট করে পাওয়া। সাবির চৌধুরীর পূর্ব নাম ছিল ছাবের আলী এবং আফরোজা ছিল আফজা। আফজা আইএ পাস, প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী। ছাবের আলী বিএ ফেল করে প্রথম দিকে একটা অফিসে কেরানি ছিল। মোনায়েম খান গভর্নর হলে সহসা ছাবের আলী আবিষ্কার করে যে মোনায়েম খানের স্ত্রী হচ্ছেন তার মায়ের ফুফাতো বোনের ননদ। মায়ের বোন মানে খালা। ছাবের আলী খালাকে ধরে গভর্নর হাউসের কৃপা লাভে সমর্থ হয়েছিল। তারপরেই হয়েছিল বিডি মেম্বার এবং ওয়ার্কস প্রোগ্রামের কাজে বিস্তর কৃতিত্বের পরিচয় দিয়ে অঢেল টাকা কামিয়েছিল। সেই টাকার বলেই আজ সে ঢাকা শহরে মাসে অন্তত কয়েক হাজার টাকা উপার্জনক্ষম ব্যবসায়ী। কিন্তু এই উপার্জন কার বদৌলতে? আইয়ুব খান মৌলিক গণতন্ত্র না খুললে কোথায় থাকতো সাবির চৌধুরীর ব্যবসা? সে কি সাবির চৌধুরী হতে পারত? আজও সেই ছাবের আলী হয়ে থাকতে হতো। অতএব আইয়ুবের পতনে সত্যই যাদের চোখের জল পড়েছিল সেই তাদের একজন ছাবের আলী ওরফে সাবির চৌধুরী। অতপর বড় দুর্দিন গেছে সাবিরের। তাকে দুর্দিনই বলে। বহু যত্ন সত্ত্বেও আওয়ামী লীগের শিবিরে ঢোকার কোনো প্রয়াস তার সফল হয়নি। কিন্তু কোনো প্রয়াসই কি পৃথিবীতে একেবারে ব্যর্থ যায়? সহসা এক সময় প্রতিবেশী ফিরোজ সাহেবের কথা মনে হয়েছিল সাবিরের, এবং তারপরেই আফরোজা সাবির সেদিন বিকেলে একটু বিশেষ রকমের প্রসাধন করে মীনাক্ষীর সঙ্গে আলাপ করতে গিয়েছিল। হাজার হলেও প্রতিবেশী। এতদিন যে আলাপ পরিচয়টা হয়নি সেটা দুর্ভাগ্য বই কি। আধুনিক নগর জীবনের এই হচ্ছে সবচেয়ে বড় অভিশাপ। মানুষের সাথে মানুষের সম্পর্কটা এখানে তাই বড় শিথিল। আমার তো একটুও ভালো লাগে না, বলেছিল আফরোজা। প্রাইমারি স্কুলের শিক্ষয়িত্রী এই কথাটি বলবার জন্য অনেক তালিম নিয়েছিল মনে মনে, কিন্তু কাজ হয়নি। মীনাক্ষী অতি সরল মেয়ে। খুব সরল বুদ্ধিতেই তিনি বলেছিলেন, তা কি আর করবেন বলুন, সবাই এখানে আপন আপন স্বার্থ নিয়ে ঘোরে কিনা, তাই নিঃস্বার্থ হৃদয় সম্পর্কের কারবারটা বড় একটা চলে না এখানে। তাছাড়া হাতে সময়ও থাকে বড় কম। এখানে লোকের কত কাজ। ও মাগি কি শেয়ান দেখেছ? ঠিকই সন্দেহ করেছে গো। অতএব সেদিন আর আলাপ খুব জমেনি। কেবল লাভের মধ্যে এটুকু হয়েছিল, ফিরোজের দেখাটা শেষ পর্যন্ত মিলেছিল। প্রথমেই গিয়ে যখন সে জেনেছিল যে ফিরোজ বাড়িতে নেই তখন বেশ আফসোস হয়েছিল। এত যত্নের সকল সাজগোজ কি ব্যর্থ হবে? শেষ পর্যন্ত ব্যর্থ যে হয়নি তাতে খুবই খুশি হয়েছিল আফরোজা। কিছুক্ষণের মধ্যেই ফিরোজ ঘরে ফিরেছিলেন। আফরোজা তখন বুকের আঁচল ঠিক করতে গিয়ে সম্পূর্ণ আঁচলটাকেই দু হাতে সরিয়ে নিয়েছিল এবং সাদা ডিমের মতো ফর্সা পেটের ইঞ্চি 6 অনাবৃত অংশে ফিরোজের দৃষ্টি আকর্ষণ করে এমন কায়দায় আঁচলটাকে তাড়াতাড়ি ঘাড়ের উপর স্থাপন করেছিল যে সেখানে তা স্থায়ী হয়েছিল মাত্র কয়েক সেকেন্ড। রেশমের শাড়ির আঁচল একটা আদাব দেবার চেষ্টা করতেই ঘাড়ের উপর থেকে খসে পড়েছিল। ব্লাউজের নামে আফরোজা যেটা পরেছিল সেটাকে ব্রেসিয়ারের একটু চওড়া সংস্করণ বলেই মনে হয়েছিল ফিরোজের। কেবল স্তন দুটি ছাড়া আর সবই দেখা যায়, কিন্তু দেখতে কি ভালো লাগে। প্রাইমারি স্কুলের মাস্টারনি আফরোজাকে ফিরোজের ভালো লাগেনি, তবে একটা লোভ হয়েছিল। রমণীর অনাবৃত দেহাংশ পুরুষ চিত্তে স্বাভাবিক একটা লোভের সঞ্চার করেছিল। ওটা ভালো লাগা নয়। ভালো লাগা ও লোভ লাগা কি এক? তবে লোভটাকে ফিরোজ অস্বীকার করেন না। আফরোজার দেহ সৌন্দর্য ফিরোজ অস্বীকার করেননি। মধ্যবয়সী, তবুও তনু তোমার আশ্বিন আলো ছড়ায় আমার মনে। ফিরোজ একটু ভেবে 2 ছত্র কবিতা স্মরণ করেছিলেন। কিন্তু আফরোজার দেহ ঘিরে আশ্বিন আলোর উৎসবকে ফিরোজ কি সত্যই প্রত্যক্ষ করেছিলেন? তবু 2 চক্ষের প্রশংসা দিয়ে তাকে চেটেছিলেন। আফরোজাকে ঘিরে কোনো কবিতার চরণ স্থান কাল পাত্রোপযোগী বলে মনে হয়নি। তবু তার সঙ্গে হেসে কথা বলেছিলেন, যদিও মামুলি কথা,
তবু তাতেই খুশি হয়ে আফরোজা বাড়ি ফিরেছিল। বিশেষ করে খুশি হয়েছিল ফিরোজের শেষ বিদায় বাক্যটিতে, আসবেন আবার, আবার দেখা হবে এই আশায় থাকলাম। শুনে আফরোজার দেহ ওই মুহূর্তেই গলে জল হয়ে যেতে চেয়েছিল। বেশি নয়, ফেব্রুয়ারি মাসের কথা সেটা। মাস খানেক মাত্র পার হয়ে 25শে মার্চ পৌঁছতেই ফিরোজের সামনে এখন বেগম আফরোজা সাবির মধ্যযুগীয় কুল বধূ হয়ে উঠেছে। পরপুরুষের সামনে লজ্জা দেখাতে হয়। সেই আফরোজা গতকাল থেকেই ফাঁক খুঁজছিল। গতকাল সুদীপ্তরা যখন এখানে এসে পৌঁছলেন তখনই জানলার ফাঁক দিয়ে দৃশ্যটা দেখে নিতে আফরোজা ভুল করেননি। অতঃপর আজ এই বেলা 11টার দিকে এসে একসময় আমিনাকে একা পেয়ে বলে গেছে, এরা পাঁড় আওয়ামী লীগার, আর্মির নজর 16 আনা এদের পরে। কথাটা কিছু অস্বাভাবিক তো মনে হয়নি। আমিনার মনে হয়েছিল এ কথা আগেই তারা ভাবতে পারতেন, ভাবা উচিত ছিল। হ্যাঁ তো, আওয়ামী লীগারদের এখন বিপদ বই কি, এবং সেই বিপদ এখানে এলে তাদের ঘাড়েও কিছুটা পড়তে পারেই তো। অতএব সরে যাওয়া কর্তব্য। সেই কর্তব্যের কথা তিনি স্বামীকে স্মরণ করিয়ে দিলেন, এবং ওই পর্যন্ত। রাস্তায় যানবাহন নেই, অতএব অচলাবস্থা। স্বামী, স্ত্রী, সুদীপ্ত ও আমিনা দুটি পৃথক সোফায় নিঃশব্দে মুখ গুঁজে বসে রইলেন। মন যে ঘুরে ঘুরে ওইখানেই যেতে চায়, ওই সেই নারকীয় রাত্রির চত্বরে। 23 নম্বরে শেষ দুটি রজনীর নানা প্রহরের গলিতে নিশি পাওয়া ব্যক্তির মতো ঘুরে ঘুরেই মরতে হবে। যে কোনো নির্জন মুহূর্ত পেলেই সুদীপ্তর মন তৎক্ষণাৎ সেই দুটি রজনীর অধিবাসী হয়ে ওঠে। কিন্তু আমিনা এখন ঠিক তেমনিভাবে বসে আছেন যেমন বসেছিলেন সেই গতকাল সকালে, কারফিউ উঠার সময়। কারফিউ উঠলে আমিনা ঘর থেকে বেরিয়ে নিঃশব্দে এসে বারান্দায় বসেছিলেন। ইকবাল হলের দিকে চোখ রেখে একটা চেয়ারে যেন সহসা পুতুল হয়ে গিয়েছিলেন। সুদীপ্ত যখন বাইরে যাবার পোশাক পরে ঘর থেকে বেরিয়ে স্ত্রীকে বলেছিলেন, আমি একটু নিচে থেকে আসি, আমিনা তখন কোনো কথা বলেননি। 36 ঘন্টা পর সবে যখন কারফিউ উঠেছে, রাস্তায় মানুষ বেরোতে শুরু করেছে, নিচেও জমা হয়েছে কিছু মানুষ। সুদীপ্ত দোরগোড়া পর্যন্ত গিয়ে ফিরে এলেন। আমিনা বাধা দিচ্ছেন না দেখে খুবই অবাক হয়েছিলেন তিনি। বললেন, আশেপাশটা একটু ঘুরে দেখে আসবো, 0.5 ঘন্টা দেরি হতে পারে, তোমরা ঘাবড়ে যেও না যেন, আর তৈরি হয়ে থেকো, এখানে থাকা যাবে না, কোথাও কেটে পড়তে হবে। না, তাও কিছু বললেন না তার স্ত্রী। স্ত্রীকে এমন অনুগত তার বিবাহিত জীবনে একদিনও দেখেননি সুদীপ্ত। স্ত্রীর মুখের উপর সেই মুহূর্তে কি দেখেছিলেন সুদীপ্ত? প্রায় সারা রাত না ঘুমিয়ে ভোরের দিকে গুলিগোলার আওয়াজ কিছুটা কম হতেই ছেলেমেয়েরা একটু ঘুমিয়েছে। এখনো ঘুমিয়েই আছে তারা, কিন্তু স্বামী স্ত্রী কেউ ঘুমননি, কেউ কাউকে কথাও খুব একটা বলেননি। স্ত্রী আমিনার চোখে কেমন একটা নির্বিকার ভাব। স্বামী এখন কোথায় যেতে চায়, এখনই বেরুতে গেলে কোনো বিপদ হতে পারে কিনা, একান্তই যদি বেরুতে চায় কতক্ষণে তবে ফিরবে, ইত্যাদি বহু প্রশ্নই তো এখন আমিনার থাকার কথা। কিন্তু কোনো প্রশ্নই স্ত্রীর চোখে সুদীপ্ত দেখলেন না। এখন সুদীপ্তও যেন কেমন হয়ে গেছেন, তা না হলে এমন নিরুৎসুক যেন প্রাণহীন স্ত্রীকে রেখে কি বেরিয়ে পড়তে পারতেন? মেয়েটার হলো কি, এমন একটা প্রশ্ন অন্তত একবারও তো মনে জাগতে পারত, কিন্তু জাগেনি। বিশ্বাস, বিস্ময়, উৎসাহ এবং কৌতূহলের যে সকল গ্রন্থি জীবনকে নানা জগৎ ব্যাপারের সঙ্গে গ্রথিত করে রাখে, তার সবকটি কি মরে গেছে সুদীপ্তর মধ্যে? তাহলে এখন বাইরে বেরোনোর ঝোঁকটাই বা মাথায় চাপে কেন?